ওয়ালাইকুম সবাইকে। আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা সারা বছর বাংলা খুব ভালো করে পড়েও বা শিখেও পরীক্ষার হলে জাস্ট কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বা ঠিকমতো উপস্থাপন করতে না পারার কারণে একটা আশানুরূপ ফলাফল বা মার্কস পান না। এবং সর্বপ্রথম যেই ভুলটা সবাই করি আমরা, সেটা হচ্ছে আমরা সবগুলো সিকিউ ঠিকমতো পড়ি না এবং প্রশ্নপত্রটা দেওয়ার পরে তাড়াহুড়ো করে আমরা একটা সিকিউ লেখা শুরু করে দিই কোনো রকম পড়া শেষেই। তো এটা হচ্ছে সবথেকে বড় ভুল। কারণ কারণ আপনার যে পরবর্তী যে সিকিউগুলো আছে সেই সিকিউগুলোর মধ্যে এমন কয়েকটা সিকিউ থাকতে পারে যেইগুলো আপনার এই প্রথম সিকিউটা যেটা অ্যান্সার করতেছেন সেটা থেকে অনেক বেশি সহজ ছিল। এমন জাস্ট আপনার একটু তাড়াহুড়োর কারণে সেই সহজ সিকিউটা আপনি লিখতে পারেননি। তো সবার প্রথমে যেটা করতে হবে, একটু সময় নিয়ে হলেও, কম সময় নিয়ে হলেও 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট লাগলেও আপনি সিকিউ সবগুলো সৃজনশীল প্রশ্ন ঠিকমতো পড়ে নেবেন এবং যেইটা আপনার সবথেকে সহজ লাগতেছে ওইটা প্রথমে অ্যান্সার করবেন। এবং এটা আপনি কিসের ভিত্তিতে অ্যান্সার করবেন সেটা হচ্ছে ক এবং খ নাম্বারে। সিকিউ সবগুলো তো পড়বেনই, এর মধ্যে যে 7টা সিকিউ এর ক এবং খ নাম্বার আপনি শিওর পারতেছেন সেইগুলো সবার আগে অ্যান্সার করবেন। কারণ এই যে ক এবং খ নাম্বার আছে, এই ক নাম্বার থেকে 1 মার্কস এবং খ নাম্বার থেকে 2 মার্কস, এই টোটাল যে 3 মার্কস আছে এটা আপনি জাস্ট ক এবং খ নাম্বার থেকে পারতেছেন। এবং 7টা সৃজনশীলের টোটাল 21টা নম্বর বা মার্কস এই ক এবং খ নাম্বার থেকে আসতেছে। তো যদি আপনি সিকিউ এর বা সৃজনশীলের ক এবং খ নাম্বারই পারেন আর এগুলো থেকে মার্কস কাটার কোনো ওয়ে নাই বা চান্সেস নাই, বা স্যারেরা এখান থেকে কাটতে পারেন না, কারণ এগুলো হচ্ছে ছোট ছোট, ক নাম্বার 1 লাইনের, খ নাম্বার 4-5 লাইনের। তো এখান থেকে আর কি ঠিক থাকলে, উত্তর ঠিক থাকলে এখান থেকে নাম্বার বা মার্কস কাটার কোনো কোনো ওয়েই নেই। তাই এখান থেকে 21 নাম্বার পাওয়া কিন্তু অনেক ইজি, এবং 21টা নাম্বার বা মার্কস কিন্তু অনেক বেশি। আপনার এই 90% প্লাস পাওয়ার জন্য আপনার এই যে ক এবং খ নাম্বার কিন্তু একদম পারাই লাগবে ভালো মতো, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম কাজ। ক এবং খ নাম্বার পারবেন যেগুলো সিকিউর, ওইগুলো হচ্ছে গিয়ে প্রথমে অ্যান্সার করবেন। এবং গ এবং ঘ নাম্বার যেটা আছে ওইটা আলটিমেটলি আমাদের এখান থেকে মার্কস কাটার একটা সম্ভাবনা থাকে, 1 থেকে 2 নাম্বার কেটে দিতে পারে যদি স্যারের পছন্দ না হয়, ঠিক আছে? তো ক এবং খ নাম্বার একদম শিওর হতে হবে। এবং গ এবং ঘ নাম্বারে দেখা যায় যে আমরা কবিতা বা গল্পের বা উপন্যাস নাটকের মূল ভাবটা পারলেই এটা ইজিলি পারা যায়। তো এখানে আমরা বেশি প্যারা খাই না, ক এবং খ নাম্বারে জাস্ট একটু শিওর থাকতে হবে, ওকে? এরপর যেই ভুলটা, এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ ভুল, সেটা হচ্ছে সময়ের দিকে আমরা নজর দিই না, ওকে? সময় যেটা থাকে আমাদের, সেই সময়ের মধ্যে আমরা প্রথম দিকে যে ভুলটা করি সেটা হচ্ছে বেশি বড় করে লিখতে চাই, ওকে? প্রথমে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোতে বেশি বড় করে লিখতে চাই এবং টাইম বেশি দিয়ে ফেলে। এরপরে লাস্টের দিকে যে কি হয়, যে সিকিউগুলো আছে সেগুলো আমরা ছোট করে লিখি। কেন লিখি ভাই? কারণ আমরা টাইমটা কম পাই অনেক, ওকে? তো ছোট করে লিখি এবং টাইম কম পাই। এই যে একটা বৈষম্য হয়ে যাচ্ছে বা ভারসাম্যহীনতা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার পরীক্ষার হলে অনেক বেশি প্রভাব ফেলবে। এবং পরীক্ষার খাতা দেখার সময় স্যার এখান থেকে আপনার মার্কস কেটে দিতে পারে লাস্টের সিকিউগুলো থেকে, ঠিক আছে? তো প্রথম সিকিউগুলো যে বড় করলে একদম এগুলো স্পেশাল কিছু হবে বা অনেক বেশি নাম্বার পেয়ে যাবেন বা এক্সট্রা বেনিফিট পাবে এমন কিছু না, সবগুলো ইকুয়াল রাখার ট্রাই করবেন, ওকে? সমান সমান একটা রাখার ট্রাই করবেন, যাতে হচ্ছে কি আপনার পেজের এত বেশি ভারসাম্য না দেখা যায় যে প্রথমে লিখতেছেন আপনি 6 থেকে 7 পেজ একটা সিকিউ অ্যান্ড পরে যায় আপনার লেখা লাগতেছে 2.5 থেকে 3 পেজের মধ্যে। তো এরকম ভারসাম্যহীনতার মধ্যে যদি আপনি সৃজনশীল 7টা অ্যান্সার করেন তাহলে আপনার মার্কস কম পাওয়ার অনেক বেশি চান্সেস থাকে। তো সময়ের দিকে খুব বেশি নজর দিতে হবে এবং প্রত্যেকটা সিকিউ আপনার এমন একটা টাইম দিতে হবে বা এরকমভাবে আপনার যাচাই করতে হবে যাতে প্রত্যেকটা সিকিউ আপনি 20 মিনিটের মতো করে সময় দিতে পারেন। এরপরে 18 মিনিট বা 19 মিনিটে হলেও সমস্যা নাই, বাট 20 মিনিট হচ্ছে ম্যাক্সিমাম। এর বেশি টাইম দিলে কিন্তু অনেকটাই ক্ষতির মধ্যে পড়ে যেতে হবে, ঠিক আছে? তো এটা গেল আমাদের বেসিক আলোচনা। এখন যেটা, সেটা হচ্ছে আমরা পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় আমরা কিভাবে উপস্থাপন করব। তো ধরে নেন এটা হচ্ছে আপনার পরীক্ষার খাতার একটা পেজ, ওকে? এখান থেকে শুরু করছেন। তো প্রথমত আপনার যেটা করতে হবে, 1 নং প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে একটা আন্ডারলাইন দিবেন। এরপর হচ্ছে আপনি এখানে ক নাম্বার লিখবেন, একটু স্পেস দিবেন। 1 নং প্রশ্ন উত্তর সাথে সাথে একদম এখানে লিখবেন না, এখানে একটা স্পেস দিয়ে ক নাম্বারটা এই যে এখানে লিখবেন। এবার একটা গোল্লা দিতে পারেন বা নিচে একটা এরকম দাগ দিতে পারেন, ওকে? সো 1 লাইন ক নাম্বারে যেটা লিখতে হয়, ক নাম্বারে হচ্ছে কি আমাদের কোনো একটা কিছু শব্দার্থ জানতে পারে বা কোনো আমার নাম টাম জানতে পারে, এগুলো জানতে পারে, ঠিক আছে? তো এগুলো লিখতে আমাদের বেশি সময় লাগে না ক নাম্বার লিখতে। এখন আমি এই যে পেজে কীভাবে লিখবেন এবং আমাদের কত টাইম দেবেন দুইটা একসাথে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ক নাম্বার লিখতে গেলে আপনার সর্বোচ্চ গেলে 1 লাইন এখান থেকে ধরলেন, শুরু করলেন অ্যান্ড এখানে গিয়ে শেষ করলেন, 1 থেকে 2 লাইন হতে পারে, ঠিক আছে? এটা লিখতে এখানে একটা স্পেস দিবেন 1 থেকে 1.5 ইঞ্চি। আমার তো এটা খাতা ছোট, বেশি বড় না, দেখাইতে হইতেছে না, বাট এখান থেকে 1 ইঞ্চির মতো বা 2 ইঞ্চির মতো একটা স্পেস দিবেন, ঠিক আছে? তাহলে দেখতে সুন্দর লাগবে। তো ক নাম্বার এখানে লিখলেন, আপনি সুন্দর করে ভালো করে লিখলেন অ্যান্ড এখানে ধরেন সময় লাগলো সর্বোচ্চ 30-40 সেকেন্ড লাগে বা 1 মিনিটই ধরো লাগে গেল। সো ক নাম্বার এটা চলে গেল, ঠিক আছে? এরপর আপনি এখানে আরেকটা স্পেস দিবেন, এরকম একটা স্পেস দিয়ে
এখানে খ নাম্বার শুরু করবেন, ওকে। অ্যান্ড এভাবে একইভাবে শুরু করলেন। এখন খ নাম্বারে আমাদের বিভিন্ন ধরনের লাইন বা চরণ দিয়ে দিতে পারে অ্যান্ড বলতে পারে যেটা তারা কী বোঝানো হয়েছে এরকম, ঠিক আছে। তো এটা আপনার খুব ভালো করে জানা থাকতে হবে। প্রথমেই বলছি যে ক এবং খ নাম্বার শিওর হয়ে থাকতে হবে। তো এটাও এভাবে শুরু করলেন। অ্যান্ড খ নাম্বার আমাদের যেটা আসলে লিখতে হয়, প্রথমে আপনার উত্তরটা এখানে ছোট করে লিখে দেবেন। খ নাম্বারে যে উত্তরটা আপনার যেটা বোঝানো হয়েছে এটা বলে দেবেন যে এই চরণটি দ্বারা কবি এটা বুঝাইতে চাইছেন। তো এই প্রথম লাইনে এটা লিখে দিলেন। এরপর নিচে কি করবেন, নিচে যে ব্যাখ্যা করা হলো, হ্যান করা হলো, এগুলো হ্যান ত্যান লেখার দরকার নাই যে নিচে ব্যাখ্যা করা হলো। আপনি নিচে এখানে নিজের ইচ্ছাতেই এভাবে ব্যাখ্যা করবেন, ওকে। অ্যান্ড এখানে আপনি 4-5 লাইন লিখবেন। এই যে এবার 4-5 লাইন লিখলেন, শেষ, খ নাম্বার গেল। তো এখানে আপনার 2 মার্কস থাকে। অ্যান্ড আপনি প্রথমে উত্তরটা কমপ্রেস করে বা ছোটো করে মেইন আনসারটা এখানে এক লাইনে লিখে দেবেন। অ্যান্ড নিচে পরে ওই জিনিসটাই ব্যাখ্যা করবেন আবার, ঠিক আছে। একটু বড় করে যেগুলো বিস্তারিত ঘটনা ওটা ব্যাখ্যা করবেন। অ্যান্ড এভাবে ফার্স্ট পেজ যেটা সেটা শেষ হয়ে গেল। অ্যান্ড এখানে আপনার সময় দেবেন 4 মিনিটের মতো, ঠিক আছে, 4 থেকে 5 মিনিট। অর্থাৎ এই দুইটা মেলায় আপনি 5 থেকে 6 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট সময় দেওয়ার ট্রাই করবেন। এখানে আপনি 4-5 লাইন লিখবেন। 4-5 লাইন লিখতে আপনার 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। তো এই দুইটা মেলায় আপনি চেষ্টা করবেন 5 মিনিট বা 6 মিনিটের মধ্যে শেষ করার জন্য, ঠিক আছে। তো এটা গেল ক এবং খ নাম্বার। এইখান থেকে যদি আপনি ক এবং খ নাম্বার শিওর পারেন, তো এখান থেকে আপনার 3টা মার্কস কাটার কোনো চান্সেসই নাই, ঠিক আছে। তো এটা গেল টাইমিংয়ের ব্যাপার। 5 থেকে 6 মিনিট এখানে টাইম দেবেন ক এবং খ নাম্বারে। অ্যান্ড এটা হচ্ছে আপনার 20 মিনিটের মধ্যে লিখতে হবে। বাকি থাকলো কত, 15 মিনিটের মতো, 14-15 মিনিটের মতো, ওকে। সো এই 14-15 মিনিট আপনি ইনভেস্ট করবেন গ এবং ঘ নাম্বারে, ওকে। তো ওইটা আমি এখন দেখাচ্ছি। তো ধরেন এটা আরেকটা পেজ এবং এখান থেকে আপনি এটা সেকেন্ড পেজ আর কি, সেকেন্ড পেজ। এখান থেকে আপনি গ এবং ঘ নাম্বার যেটা আছে, অর্থাৎ 3 মার্কস এবং 4 মার্কসের যে যুদ্ধ, সেটা এখান থেকে শুরু করবেন। তো গ নাম্বার এখানে লিখবেন, ভালো কথা, ক এবং খ নাম্বার যেরকম লিখছেন সেরকম। এখন গ নাম্বারে আমাদের বেশ কিছু জিনিস চাইতে পারে, সাদৃশ্যতা, বৈসাদৃশ্যতা, এরপর প্রতিফলিত হয়েছে কিনা, কোন চরিত্রের সাথে এটা মিল পাওয়া যাচ্ছে, ওকে। উদ্দীপকের সাথে আর কি, একটা উদ্দীপক দেওয়া থাকে, ধরেন হচ্ছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এরকম। সো এই উদ্দীপক থেকে আপনার বলছে যে এই অপরিচিতা গল্পের বা বিলাসী গল্পের বা যে কোনো একটা পদ্যের গদ্যের হচ্ছে বা সিরাজউদ্দৌলা নাটকের বা লাল সালোর, তো এরকম হচ্ছে আপনার বলে দিতে পারে যে কোন চরিত্রের সাদৃশ্য পাচ্ছে, ওকে। সাদৃশ্য, বৈসাদৃশ্য, এগুলো আর কি মেনলি চায়। অ্যান্ড প্রতিফলিত হয়েছে কিনা, সম্পূর্ণভাবে আমাদের মিল পাওয়া যায় কিনা, এটা একটু মাথায় রাখবেন, সম্পূর্ণ জিনিসটা, ঠিক আছে। সম্পূর্ণ মিল অনেক সময় পাওয়া যায় না। তো আপনি এরকম প্রথমে ডিফারেন্সটা যেটা ওটা তো বুঝতে পারতেছেন, যখন মূল ভাবটা ঠিকমতো জানবেন তখন এগুলো হচ্ছে কি আপনার সাদৃশ্যতা, বৈসাদৃশ্যতা এগুলো দেখানো তেমন একটা প্রবলেম হবে না। তো গ নম্বরে আপনি যেভাবে শুরু করবেন সেটাই অনেক বেশি একটা প্রভাব ফেলবে আপনার পুরো সৃজনশীলটা দেখার ক্ষেত্রে, ওকে। স্যারেরা কিন্তু অনেক খাতা দেখে, শত শত খাতা দেখে। তো আপনার পুরো যেই লেখেন এত এত লাইন, পুরো খাতাটা দেখার মতো স্যার কিন্তু টাইম পান না, ঠিক আছে। 7টা সৃজনশীল সম্পূর্ণভাবে পড়ে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়া কিন্তু টাইম পান না। তো উনি যে জিনিসটা দেখবেন আপনার স্টার্টিংটা কেমন হচ্ছে, আপনি ঠিকমতো অ্যান্সারটা লিখতে পারতেছেন না কিনা, আপনি মিডিলে কেমন কম্প্যারিজন দেখাচ্ছেন বা সাদৃশ্যতা দেখাচ্ছেন, আপনি এন্ডটা কেমনে করতে অর্থাৎ সমাপ্তটা কীভাবে করতেছেন আর কি। তো এই সবগুলো জিনিস, এই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আপনার স্যারেরা দেখবেন, ঠিক আছে, পরীক্ষা খাতা যে দেখেন। তো এখান থেকে গ স্টার্ট করলেন, ধরেন একটা সাদৃশ্যতা চাইলো, আপনি কি করবেন, যেই আপনি যেই সাদৃশ্যতা পাইছেন, যদি সাদৃশ্যতা পেয়ে থাকেন আর না পেয়ে থাকলেও যেই উত্তরটা আপনার আলটিমেটলি এই 1 থেকে 1.5 পেজে লিখতে হবে, সেই উত্তরটা কম্প্রেস করে বা ছোট করে 1 লাইনের মধ্যে আপনি এখানে লিখে দেওয়ার ট্রাই করবেন। 1 লাইনের মধ্যে বা 2 লাইনের মধ্যে, বেশি হলে 3 লাইন, বাট 2 লাইনের মধ্যে ট্রাই করবেন যে এখানে উত্তরটা লেখা দেওয়ার জন্য আর কি। লিখবেন যে এমন যে উদ্দীপকের সাথে আমার এই অপরিচিত গল্পের কল্যাণীর একটা মানে কি পাওয়া যাচ্ছে, প্রতিবাদী মনোভাব, কল্যাণী আর কল্যাণীর বাবা ধরেন এরকম চাইলো স্বাধীনতা, যে প্রতিবাদী মনোভাব ভালোভাবে ফুটে উঠেছে, ঠিক আছে, প্রতিবাদী এবং কি আত্মসম্মানবোধ, এরকম সাদৃশ্যতা দেখাই দিতে পারেন। মানে উত্তরটা এখানে ডিরেক্ট লিখে দিলেন। আবার অনেকে কি করে লেখে যে নিচে ব্যাখ্যা করা হলো, নিচে বিশ্লেষণ করা হলো, এগুলো লেখার দরকার নাই। আপনি কম্প্রেস করে ছোটো করে জাস্ট উত্তরটা এখানে লিখবেন। এরপরে এখান থেকে শুরু করবেন যে অপরিচিতা গল্পে আপনি কি দেখছেন, মানে এই অপ্রতিবাদী মনোভাব বা হচ্ছে যে আত্মসম্মানবোধ, এগুলো আপনি অপরিচিত গল্পে যে জিনিসগুলো দেখছেন এখান থেকে শুরু করবেন। অ্যান্ড অপরিচিত গল্পের জিনিসটা এখানে পুরোটা তুলে ধরবেন। এবার একটা প্যারা করলেন, ঠিক আছে, একটা প্যারা হয়ে গেল। এরপর কি করবেন, এখন তো এখানে অপরিচিতটা তুলে ধরলেন, উদ্দীপকে যেটা পাইছেন, উদ্দীপকে ধরেন আরেকটা আছে, এরকম একটা স্পেস দিবেন, এখানে একটা স্পেস আছে, তো এখানে আরেকটা স্পেস দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, ফাঁকা ফাঁকা লাগবে। তো এখানে আরেকটা স্পেস দিয়ে এভাবে উদ্দীপকটা তুলে ধরলেন, ওকে, উদ্দীপকে যেটা দেওয়া আছে। তো এই উদ্দীপকটা তোলা ধরে হয়ে গেল। এখন কি করতে হবে, এখন আমাদের দুইটারই সাদৃশ্য বৈসাদৃশ্যতা এরকম চাইছে, ওকে, কোনটার সাথে কোনটা মিল আছে। এখন এখান থেকে পাইতেছেন যে উদ্দীপক হতে পাওয়া যায় বা ওই দুইটা গল্পের সাথে মিলায় কম্পারিজন করে যেটা পাওয়া যাবে সেটা আর কি একটু এখানে তুলে ধরবেন।
যে এমনটা তো আমি অপরিচিত গল্পেও দেখেছি, বা অপরিচিত গল্পে সেম পাওয়া যাচ্ছে, বা উদ্দীপকের সাথে অপরিচিত গল্পের একটা এরকম কী মিলটা আছে এটা জাস্ট এখানে একটু কম্প্যারিজন করে দেবেন। ওকে, যে মিলটা আপনি পাচ্ছেন এখানে 2-3 লাইনে লিখবেন। ওকে, তো এই জিনিসটা কিন্তু আপনি যে ফার্স্ট লাইনে লিখতেছেন প্রথমে শুরুতেই লিখতেছেন, স্যার কিন্তু এটা দেখে খুশি হয়ে যাবে। অ্যান্ড এই পুরোটা পড়ার তেমন একটা তিনি প্রয়োজন বোধ করবেন না। অ্যান্ড আপনি একটা ভালো ইমপ্রেশন পড়বে, পুরো খাতার মধ্যে একটা ভালো ইমপ্রেশন পড়বে। প্রথম যে সিকিউটা থাকে, ফার্স্ট যেই সিকিউ, ওইটা যদি আপনি খুব ভালো করে লিখতে পারেন সাজিয়ে গুছিয়ে, স্যারের যদি মন ভালো থাকে, মন ভালো হয়ে যায় ওই সিকিউটা দেখে, তাহলে পুরো খাতায় আপনি কী লিখতেছেন না লিখতেছেন একটা ভালো কিন্তু ইমপ্রেশন পড়ে যাবে। অ্যান্ড স্যারের মনে হবে ছেলেটা তো ভালো লিখতে পারে, অ্যান্ড ভালো একটা ইমপ্রেশন পড়বে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কয়টা প্যারা করলেন? ফার্স্ট প্যারা করলেন, সেকেন্ড প্যারা করলেন, অ্যান্ড থার্ড প্যারা করলেন। লাস্টে এখানে যা লিখে দিবেন যে এরকম একটা মিল পাওয়া গেছে, সাদৃশ্যতা রয়েছে। এখানে এরকম লেখার দরকার নাই যে উপরের আলোচনা থেকে আমরা এটা পাই, অ্যান্ড এখানে হচ্ছে আমার এই পরিশেষে বলা যায় যে, এরকম লেখার দরকার নেই। একটু ইউনিক রাখার ট্রাই করবেন। ঠিক আছে, প্রত্যেকটা সৃজনশীলের এই গ এবং ঘ নাম্বারে মূলত একটা কি নিজের একটা নতুনত্ব রাখার ট্রাই করবেন প্রত্যেকটা। স্যার এগুলো দেখলে একটু বোরিং লাগবে স্যার। ঠিক আছে, বোর্ড হয়ে যাবে যে পরিশেষে বলা যায় যে আমি বলতে পারি যে এই সিকিউ থেকে এটা, উদ্দীপক থেকে এটা। ঠিক আছে, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্টলি এখানে উদ্দীপকটা কিন্তু ডিরেক্টলি লিখবেন না, যে উদ্দীপকে যা দেওয়া আছে লাইন বাই লাইন তাই লিখে দিলেন। কখনো এই কাজ করবেন না, এটা একটা খুব বড় ভুল কাজ। উদ্দীপকে যা দেওয়া থাকে দাড়ি কমা এরপর লাইন শব্দ ওয়ার্ড সব কিছু এখানে লেখার ট্রাই করবেন না। এখানে আপনি নিজে একটা মূল ভাব বানাবেন। ঠিক আছে, উদ্দীপকের মূল ভাব, আমরা তো গল্প, উপন্যাস, পদ্য এগুলোতে অনেক মূলভাব টুলভাব পড়ি। ঠিক আছে, মেইনলি এগুলো কিন্তু পুরো একটা বড় গল্প থেকে কম্প্রেস করে মূলভাব বানানো হয়। ঠিক আছে, মূলভাবটা আপনি কি করবেন, উদ্দীপকটা পড়বেন এবং নিজের মতো করে কিছু শব্দ চয়ন করবেন। নিজের মতো করে শব্দগুলো এই উদ্দীপক থেকে বের করে আপনি এখানে নিজের মতো করে উদ্দীপকটা এখানে গুছিয়ে লিখবেন। তাহলে কিন্তু স্যার মনে হবে যে না, ছেলেটা একটা কি প্রয়োগ করতে পারে, একটা জিনিস পড়লে সেটার কীভাবে প্রয়োগ করতে হয়, অনুধাবন করতে হয়, সেটা কিন্তু স্যার বুঝতে পারবেন এবং এখানে একটা ভালো ইমপ্রেশন পড়বে। তো মেন কথা হচ্ছে উদ্দীপকতে হুবহু কপি করা চলবে না, একদম এটা না। এখানে মূল ভাবটা উদ্দীপক থেকে লিখবেন, এরপর এখানে অপরিচিত গল্পটা আপনি তো নিজেই লিখবেন, বাস উদ্দীপকেরটা নিজের মতো করে ভালো একটা শব্দ, ভালো লাইন লিখতে হবে। ঠিক আছে, এত বেশি বড় করার দরকার নাই। কোয়ালিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন কোয়ান্টিটি। ওকে, কোয়ালিটি কি মেনটেন করতে হবে, কোয়ালিটি বেশি ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটি থেকে। তো আপনার কোয়ালিটি মেনটেন করার জন্য কী করতে হবে, ভালো শব্দ জানা থাকতে হবে, ভালো লাইন লিখতে হবে। এটার জন্য আপনার টেস্ট পেপার বা গাইড যেইভাবে সিকিউ লেখে, যেই শব্দগুলো তারা বেশি ইউজ করে সেগুলো মাথায় রাখতে পারেন। আর নিজে যদি বই টই পড়ার অভ্যাস থাকে তাহলে এমনিতেই ভালো শব্দ মাথায় চলে আসবে, যাদের একটু সাহিত্যের প্রতি আকর্ষণ রয়েছে। ঠিক আছে, এটা একটু হেল্পফুল হয়। এরপরে ঘ নাম্বারে যাওয়া যাক, অর্থাৎ আমাদের 4 মার্কস যেখানে থাকে। এভাবে যদি এখানে লেখেন ঘ নাম্বার, তাহলে কিন্তু 3 মার্কস থাকে। এখানে 3 মার্কস কিন্তু আপনার কাটার কোনো চান্সেসই নেই। আপনি কয়টা প্যারা দিচ্ছেন, এখানে আবার উদ্দীপকটা ঠিকমতো নিজের মতো করে লিখতেছেন, কম্পারিজনটা ঠিকঠাক আছে। তো আলটিমেটলি এটা লেখার ট্রাই করবেন 1.5 পেজের মতো। ওকে, 1.5 পেজের মতো, বা এই 1 পেজ পরের পেজে যায় এখানে আরও কয়েক লাইন লিখতে পারেন। এটা তো 1 পেজ লিখলেন, পরের পেজে যায় আমি এখানে দেখাইছি যে এটা 1 পেজ লিখতে হবে এমন না, পরের পেজে আরও কয়েক লাইন লিখতে পারেন। অ্যান্ড এখানে যে প্রত্যেকটা লাইনের মধ্যে 1 ইঞ্চি করে একটা পার্থক্য রাখবেন 1 ইঞ্চির মতো। অ্যান্ড 12-14 লাইন লিখলেই হয়ে যায় 1 পেজের মধ্যে। আরও বেশি অনেকেই লেখে, বাট আমি বলবো যে 12-14 লাইন লিখলে খাতাটা একটু সুন্দর দেখা যায়, দেখতে সুন্দর লাগে, অ্যান্ড আপনার কম লিখলেই হয়ে যায় মূল জিনিসগুলো। এরপর ঘ নাম্বারে আসা যাক। তো ঘ নাম্বারটা অনেকটা আমাদের এভাবে শুরু করবেন, এটা 1 থেকে 1.5 পেজ লিখবেন। তো অনেকটা এরকম হয়ে যেতে পারে যে আপনি ফার্স্ট মানে একদম পেজের প্রথম যেই লাইনটা আছে সেখান থেকে শুরু নাও করতে পারেন। এই যে গ নাম্বারটা লেখার পরে এই যে এখান থেকেও শুরু করা লাগতে পারে, এই যে এখান থেকেও শুরু করা লাগতে পারে, বা মিডিল থেকে শুরু করা লাগতে পারে। আপনি তো এটা 1.5 পেজ লিখতে পারবেন। গ নাম্বারটা আপনি 1 পেজ কয়েক লাইন বা 1.5 পেজ মতো লিখবেন। তো ঘ নাম্বারে আপনি একদম ফার্স্ট লাইন থেকে নাও লিখতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন। তো আমি এভাবেই দেখাচ্ছি, এখান থেকে আপনি শুরু করবেন। অ্যান্ড আলটিমেটলি গ এবং ঘ নাম্বারে একটু বেশি মিল রয়েছে, এটাতে 3 মার্কস থাকে অ্যান্ড এটাতে 4 মার্কস থাকে, একটু বেশি মার্কস থাকে, তাই একটু বড় করে লিখতে হয়। এটা যদি আপনি 1 পেজ আর 2-3 লাইন লেখেন তাহলে এটা 1.5 পেজ, আবার 1.5 পেজ থেকে একটু বেশি 1 পেজ 7-8 লাইন লিখতে পারেন। ঠিক আছে, বাট একটা সিকিউ 4 পেজের মধ্যে লেখা ট্রাই করবেন, বা 4.5 মানে 4 পেজ বা 4.5 পেজ এরকম লিখলেই একটা স্ট্যান্ডার্ড সিকিউর পাওয়া যায়, যদি আপনার কোয়ালিটি ঠিক থাকে। বললাম তো প্রথমে যে কোয়ান্টিটি বেশি জরুরি না, কোয়ালিটিটা বেশি জরুরি। তো ঘ নাম্বারে আপনাদের এরকম সাদৃশ্য বৈসাদৃশ্য, এরপর ফলাফল মানে প্রতিফলিত হয় কি না, এটা কি আমার মানে একই রকম ভাব প্রকাশ করছে কিনা, বা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না কিনা, সেম জিনিস এই ঘ নাম্বারেও চাই। ঠিক আছে,
ওকে, তো ঘ নাম্বারে আমার এরকম বেশি চাই যে আমার সম্পূর্ণ মিল পাওয়া যাচ্ছে কিনা বা সম্পূর্ণভাবে প্রতিফলিত করছে কিনা, এরকম এরকম অনেক কিছু চাইতে পারে, অনেক কিছুই। তো এখান থেকে আপনি এটা সেম কাজ করবেন, যেই আপনি 1.5 পেজে যেই উত্তরটা লিখবেন সেটা ছোট করে কম্প্রেস করে ছোট করে এখানে ফার্স্ট 2 লাইনে লিখে দেবেন ছোট করে, যে এই মিল পাওয়া যাচ্ছে বা সম্পূর্ণভাবে তো প্রতিফলিত হচ্ছে না, আংশিকভাবে হচ্ছে। তো এখানে অ্যান্সারটা ছোট করে লিখে দিলেন, ঠিক আছে, 2-3 লাইনে। এরপর এখান থেকে শুরু করবেন কি, আপনার পাঠ্য বইয়ের যে গদ্য পদ্য বা উপন্যাস নাটক আছে সেটার মধ্যে যে কাহিনীটা আছে অ্যান্ড উদ্দীপকের সাথে যেইটুকু পার্ট মিলতেছে সেইটুকু পার্ট লিখবেন, এর মধ্যে লিখলেন। এরপরে আপনি উদ্দীপকটা লিখবেন। এখন বলেই তো দিছি যে উদ্দীপকটা কীভাবে লিখবেন, এখানে একটা স্পেস দিবেন, এখানেও তো স্পেস দিছি। তো উদ্দীপকটা আপনি নিজের মতো করে সাজাবেন, মূল ভাবটা, উদ্দীপকের মূল ভাবটা নিজের মতো করে সাজাতে হবে। তো এই উদ্দীপকটাও লিখলেন 4-5 লাইনে, 4 লাইনে, 3 লাইনে। উদ্দীপকটা কীভাবে লিখবেন আবার বলে দিচ্ছি, নিজের মতো করে। উদ্দীপকে যে যা যা বইলা দিচ্ছে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, সব কিছু যদি এখানে কপি করেন স্যারে কিন্তু রাগ উঠতে পারে, ঠিক আছে। তো আপনি নিজের মতো করে বানায় লিখলে উদ্দীপকটা, তাহলে কিন্তু একটা ভালো হবে। শব্দগুলো চেঞ্জ করে ডিফারেন্স এনে লিখলে খুব ভালো হবে। এরপর আপনি পাঠ্য বইটাও লিখলেন, উদ্দীপকেরটাও লিখলেন, পরের পেজে যাবেন, যেহেতু আপনার এই পেজ শেষ। তো পরের পেজে যাচ্ছি। তো আপাতত ধরে নিলাম যে এখানে আমি হাফ পেজের মতো লেখার পরে, এখানে হাফ পেজের মতো লেখার পরে উদ্দীপক আর যে ইয়াটা আছে আমার পাঠ্য বই সেটা লেখার পরে এখানে একটা মানে লিখলেন কেন, লিখলেনটা হচ্ছে আপনার কম্পেয়ার করার জন্য যে এই দুটার মধ্যে কী কী মিল পাওয়া যাচ্ছে বা পুরোটা প্রতিফলিত হচ্ছে কিনা, এটাই তো আপনি পরের পার্টটাতে লিখবেন, তাই না। তো এখানে যে আপনি পাঠ্য বই থেকে আর উদ্দীপক থেকে যেই পার্টটা লিখছেন, এই পার্টের যে মেইন কম্পারিজনটা সেটা এখানে লিখবেন। অ্যান্ড যদি কম্প্যারিজন ঠিক থাকে বা পার্থক্যটা ঠিক থাকে অ্যান্ড দুইটাই যদি সেম হয় তাহলে তো খুবই ভালো। এখানে লিখলেন, ভালো করে নিজের মতো করে কিছু শব্দ চয়ন করবেন, ভালো ভালো শব্দ যেগুলো হচ্ছে গিয়ে আমাদের মানে আমরা মানে নর্মাল লাইফে যে শব্দগুলো ইউজ করি ওইগুলো যদি হুবহু লিখে দেন এখানে, তাহলে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। আপনার কিছু বাংলা সুন্দর ভালো শব্দ ইউজ করতে হবে, ঠিক আছে। তো এগুলো আপনি গাইড পড়লে বা টেস্ট পেপার পড়লে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এখানে আপনি কম্প্যারিজনটা করলেন, কম্পেয়ার করলেন, অ্যান্ড এখানে কম্পেয়ারটা করে, এখানে তো অবশ্যই একটা স্পেস দিয়ে কম্পেয়ার করা শুরু করবেন। এখানে কম্পেয়ারটা করার পরে যে ফলাফলটা পাচ্ছেন সেখানে এটা আরেকবার ছোট করে লেখার ট্রাই করবেন, যে আলটিমেটলি আমার এই জিনিসের সাথে মিল পাওয়া যাচ্ছে। এখন যদি মিল পাওয়া যায় তাহলে তো এইটুকু লিখবেন, এখানে ফলাফলটা লিখে দেবেন। যদি মিল না পাওয়া যায় তাহলে কি করবেন, এখানে লিখবেন যে আমার এই জিনিসটা আংশিকভাবে মিল পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মিল পাওয়া যাচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিফলিত হচ্ছে না। এখন কী কী প্রতিফলিত হচ্ছে না সেটাও এখানে লিখে দিতে হবে বা ডিসক্রাইব করে দিতে হবে, যে এগুলো আমার বেশি ছিল, এই পাঠ্য বইয়ের মধ্যে বেশি ছিল, বাট এই উদ্দীপকে তো আমার এগুলো নাই, এখানে এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা লাস্টের দিকে কাজ, লাস্টের দিকে। ফার্স্ট আপনার হচ্ছে গিয়ে ফার্স্টে কী করতে হবে, ফার্স্ট প্যারায় আপনার পাঠ্য বইয়ের যে জিনিসটা আছে বা যে পার্টটুকুর উদ্দীপকে দেওয়া আছে সেই পার্টটুকু হচ্ছে গিয়ে একটু লেখা ট্রাই করবেন। সেকেন্ড কাজ হচ্ছে সেকেন্ড প্যারায় একটা স্পেস দিয়ে উদ্দীপকটা আপনি নিজের মতো করে সাজিয়ে লিখবেন। অ্যান্ড থার্ড কাজ হচ্ছে উদ্দীপকটা যেটা লিখলেন অ্যান্ড বইয়ের মধ্যে যেটা আছে সেটার মধ্যে তো তুলনা করবেন, অ্যান্ড সাদৃশ্যতা থাকলে দেখাবেন, যে পরের পার্টটা সাদৃশ্যতা থাকলে সাদৃশ্যতা দেখাবেন, বৈসাদৃশ্য থাকলে বৈসাদৃশ্য দেখাবেন। আর যদি সম্পূর্ণভাবে প্রতিফলিত না হয় বা সম্পূর্ণ মিল না পাওয়া যায় তাহলে হচ্ছে লিখে দেবেন যে কোন কোন জায়গায় মিল নাই, ঠিক আছে। তো এভাবে লিখলে আপনার এই ঘ নাম্বারটা 1.5 পেজের মতো লিখলেই হয়ে যায়, বা 1 পেজ 7-8 লাইন এরকম ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এই গ নাম্বার আর ঘ নাম্বার এই দুইটা মিলায় আলটিমেটলি আপনি জানেন কয় পেজ লিখবেন, 3 পেজ। সো এই 3 পেজ লিখতে আলটিমেটলি আপনার সময়টা কত দরকার বা কী সময় ইনভেস্ট করবেন এখানে দেখেন। আপনি কিন্তু এই ফার্স্ট পেজের মধ্যে ক এবং খ নাম্বার লিখতেছেন এবং এই দুইটা লেখার পরে আপনার 5 মিনিট ওইখানে ইনভেস্ট হয়ে যাচ্ছে, বাকি থাকে 15 মিনিট, ওকে। সো এই বাকি 15 মিনিট আপনার গ এবং ঘতে দিতে হবে। অ্যান্ড এখানে যে সময়টা দিতে হবে সেটা হচ্ছে কি আপনার ডিভাইড করতে হবে, যে গ নাম্বার তো একটু ছোটো লিখতে হবে, 1 পেজ 2-3 লাইন লিখলেই হয় বা 1 পেজ 1.5 পেজ লিখলেই হয় যদি আপনার কোয়ালিটি খুব ভালো হয়, ঠিক আছে। এত বড় লেখার দরকার পড়ে না, আপনার মূল যে জিনিসগুলো আছে মেন জিনিসগুলো ওইগুলো দিয়ে দিলেই তো হলো, ঠিক না। তো এখানে 15 মিনিট যেটা আছে ওটা আপনি এখান থেকে 15 মিনিট, ঠিক না। তো 7 মিনিট আপনি গ নাম্বারে দিতে পারেন আর বাকি 8 মিনিট আপনি ঘ নাম্বারে দিতে পারেন, অথবা এই দুইটা মিলায় আর কি আপনার দুইটা মিলায় 15 মিনিট যেভাবেই হোক করতে হবে। এমন হতে পারে যে গ নাম্বারটা একটু বুঝতে আপনার বেশি টাইম লেগে গেছে, তো এখানে আপনার যদি বেশি সময় দিয়ে ফেলেন তাহলে এই ঘ নাম্বার একটু কম সময় দিতে হবে। তো এভাবে ভাগ করে ধরেন ঘ নাম্বারে 8 মিনিট দিলেন তাহলে ঘ নাম্বার 7 মিনিট, ঘ নাম্বার যদি আপনি 6 মিনিট দেন তাহলে ঘ নাম্বার একটু বেশি সময় নিয়ে লাগবেন, ঠিক আছে। এই ধরেন 9 মিনিটের মতো, তো ঘ নাম্বার একটু বেশি লিখতে হয়। তো আলটিমেটলি গ এবং ঘ নিয়ে আপনার 3 পেজ লিখতে হবে এবং ক এবং খ নিয়ে 1 পেজ। তো এই যে 4 পেজ 4.5 পেজ লিখতেছেন, 4 পেজ 4.5 পেজ যদি আপনার ভালো হয়, কোয়ালিটি ভালো থাকে 4 পেজ 4.5 পেজের, তাহলে কিন্তু আপনি 8-9 ইজিলি পাওয়া যাবেন, 9। এবং ছাড়ের মন যদি খুব ভালো থাকে তাহলে 10ও দিয়ে দিতে পারে। তো 7টা সিকিউ যদি আপনি আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো ফলো করে লিখতে পারেন অ্যান্ড ভালো ভালো শব্দ চয়ন করে ভালো লাইন লিখতে পারেন, কোয়ালিটি লাইন, অ্যান্ড মূল যেই জিনিসগুলো আছে মূল যে পার্টটা আছে সেটা তুলে ধরতে পারেন ঠিক মতো, কোনো কিছু বাদ না দেন, তাহলে
8টার মধ্যে 9 করে বা 8 করে 9 করে তো শিওর পেয়ে যাবেন, মানে অ্যাভারেজ ধরলাম 9 করে। 7 নং কত হচ্ছে 54, ওকে সরি 7 নং 54 না তো, সরি 7 নং 63, এটা একটু মানে এতক্ষণ ভিডিও করতেছি তো একটু সরি ভুল হয়ে গেছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই 63 মার্ক যদি আপনি 9 করে পান, যদি 8 করে পান তাহলে কত হবে, 7 8 56। তো এই 56 যদি পান আর যদি আপনি এমসিকিউ এর মধ্যে একটা ভালো মার্কস পান, এখন এমসিকিউ এর কোনো ট্রিক্স ফিক্স নাই, এমসিকিউ আপনার বই পড়তে হবে খুব ভালো করে, বই পড়ে হচ্ছে এরপর টেস্ট পেপার পড়বেন, বোর্ডের কোশ্চেনগুলো দেখবেন টেস্ট পেপার, এবং বইয়ের যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো বইয়ের পিছন থেকে ভালো করে পড়বেন, এবং এগুলো থেকে বইয়ের এমসিকিউ আছে, অ্যান্ড কিছু কিছু এমসিকিউ আছে অপশন টপশন মিলাইতে হয় যে কোন কোন অপশন আমার ঠিক আছে, ওগুলো হচ্ছে টেস্ট পেপার থেকে আপনার ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এমসিকিউ যদি 29 30 পাওয়া যান, 29 30 বা 28ও পান, তাহলে কিন্তু আপনার সিকিউ যদি এরকম 8 9 করে পান প্রত্যেকটাই 9 করে, তাহলে একটা 90% প্লাস এ প্লাস তো শিওর পাবেন, 90% প্লাস শিওর পাবেন, ঠিক আছে। তো 80 প্লাস পাওয়া তো একদম ইজি, 90 প্লাস পাওয়াও সহজ আছে যদি আপনি এভাবে লিখে থাকেন পরীক্ষার খাতায় যেভাবে আমি এখন দেখাইলাম, ঠিক আছে। তো ভুলগুলো ক্ষমা সুন্দর কিছু দেখবেন, আমি এই যে 20 মিনিট সময় নিয়ে যে করলাম, আমি এইচএসসি পরীক্ষার্থী, তো আমার পড়া আছে অনেক, তো তারপরে আমি একটা সময় বের করে এটা করা ট্রাই করছি, আশা করি আমারও এত সময় নষ্ট হয়নি, এটা বুঝাইতে গিয়ে আমারও অনেক কিছু মানে মনে পড়লো যে আমি কীভাবে আলটিমেটলি টাইমটা ইনভেস্ট করব। তো সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক বেশি দোয়া রইলো, অ্যান্ড এই নিয়মগুলো ফলো করবেন, তাহলে আশা করি ভালো মার্কস পাবেন, ঠিক আছে। আর যেটা বললাম যে প্রথম দিকে বেশি সময় দেবেন না, 4 থেকে 5 পেজ 4 পেজের মতো লেখা ট্রাই করবেন, এরকম লেখলে হয়, আমি আসলে এরকমই লিখি 4 পেজ লিখি বা 3.5 পেজ লিখে, অ্যান্ড এরকম লিখে আমি আজীবন ভালো মার্কস পেয়ে আসছি সবসময়, স্কুলে কলেজে এইচএসসি মডেল টেস্টে সব জায়গায় আমি মানে মডেল টেস্ট আর কি, এইচএসসি তো এখনও দিই নাই, তো সামনে দোয়া করবেন যাতে ভালো হয় আর কি। তো এটাই আমি ট্রিক্সটা আমার বললাম আমি আসলে যেভাবে লিখি, ওকে। তো এই ছিল ভিডিও, দেখা হবে পরে কোনো ভিডিওতে, আর সবাই ভালো করে পরীক্ষা দেন, প্রথম পরীক্ষা খুব ভালো হওয়া জরুরি রয়েছে। তো আল্লাহ হাফেজ।